যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও বাবা, কেউ কথা না কয়। স্বাগতম অন্য দৃষ্টিতে, যেখানে আমরা আলোচনা করব ফিলোসফি, সমাজ, জীবন এবং আমাদের আশেপাশে চলমান নানাবিধ ঘটনাবলী নিয়ে। প্রতি এপিসোডে আমরা বাস্তব জীবনের গল্প শোনাব, যা আমাদের সমাজ ও চিন্তার বিভিন্ন দিক তুলে ধরে। এই গল্পগুলি শুধুমাত্র শ্রবণের অভিজ্ঞতা নয়, এগুলি আমাদের মননশীলতা ও অন্তর্দৃষ্টিকে জাগ্রত করবে। আসুন আমাদের এই যাত্রায় আপনার চিন্তা ও অনুভূতির সঙ্গে যোগ দিন। অন্য দৃষ্টি, যেখানে প্রতিটি গল্প এক নতুন উদ্বোধন। স্বাগতম অন্য দৃষ্টি পডকাস্টে। আজকে আমরা একটু ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে মার্কেটিং ভার্সেস মিডিয়া। আপনার কি আজকে এই রিসেন্ট ইয়ার্সে আমি খোঁজার চেষ্টা করতেছিলাম, সেদিন আমি মুভি দেখবো বা কিছু একটা দেখবো, যে রিসেন্ট ইয়ার্সের অস্কার উইনার আমি খোঁজার চেষ্টা করতেছিলাম। তো অনেকেই অনেক কিছু বলে, মানে দেখার মতো কোনো মুভি নেই। আর এমন সব মুভি দেখলাম যে ভালো মুভি, বাট ওইটার কোনো নাম টামও কেউ শুনি নাই। আমার মনে হয় যে ডিরেক্টর সেও জানতো না। তো এরপর আমি রিসার্চ করতেছিলাম, যেটা হলো গিয়া মার্ভেল মার্ভেল বলবো নাকি ডিজনি পুরাটা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিছে। তারা যে মুভি নিয়ে আসুক না কেন, তারা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, ওইটাতেই ইনভেস্ট করে, আর কাহিনী টাহিনী ওইভাবে চেঞ্জ করতে হয় না। তো আপনি ফার্স্ট অফ অল রিসেন্ট ইভেন্টস নিয়ে কথা বলি। তুফানের ব্যাপারে আপনার মতামত কি? আপনি তুফান ব্যাপারে কতটুকু দেখছেন বা কি ফলো করতেছেন? তুফান মুভি যেটা বের হয়েছে, হিন্দি একটা তুফান মুভি আছে, ওইটার কথা বলতেছি না, আমি আমাদের দেশের তুফানের কথা বলতেছি। তো তুফান, হ্যাঁ দেখলাম। তুফানের তো প্রথমে ট্রেলার বেরোলো, তারপর হচ্ছে গান বের হলো এবং ঈদে সিনেমাটা রিলিজ হলো। তো তুফানের মার্কেটিং, তুমি যেহেতু মার্কেটিং এর কথাই তুললা, যে তুফানের যে মার্কেটিং স্ট্র্যাটেজি সেটা দেখলাম বা সিনেমা শুরুর আগে এবং এখন সিনেমা যখন রিলিজ হলো তারপর হচ্ছে তাদের যে ডিফারেন্ট একটা মার্কেটিং এর স্ট্র্যাটেজি সেটাও দেখলাম। যে সিনেমা যেদিন রিলিজ হলো ঈদের দিন, সেদিন থেকেই তারা একেবারে সিনেমা হলগুলোর সামনে গিয়ে প্রচুর দর্শক ভিড় করে সব জায়গায় নিউজ করে ছড়ায় দেওয়া হচ্ছে যে দর্শকের চাপে সিনেমা হল ভেঙে পড়তেছে, এরকম একটা অবস্থা। তো এইটা হচ্ছে কতটুকু জানি না সত্য মিথ্যা, বা এটা সব সিনেমা হলেই কতটুকু একই ধরনের চাপ আছে সেটাও জানি না, প্রশ্নবিদ্ধ হইতে পারে। বাট এটা একটা মার্কেটিং এর একটা বড় অংশ। তুমি যখন সিনেমা রিলিজ দেওয়ার আগেও তুমি হচ্ছে বিভিন্ন ধরনের কি বলবো কিছু আগে তো এককালে জানতাম যে হলে কি আমরা একটা টিজার ট্রেলার দেখতাম, আর একটা যেমন ধরেন 1 বছর আগে জানতাম যে ধরেন একটা গডজিলা মুভি বাইর হবে বা কিংকং মুভি বাইর হবে। 1 বছর আগে জানতাম যে এবারের কিংকংটা ক্রিস্টোফার নোলান বানাবে। ওইটা নিয়ে একটা ফ্যাসিনেশন থাকতো। তারপরে একটা হঠাৎ করে দেখি র্যান্ডমলি 8 মাস পর একটা টিজার ট্রেলার আসে পড়ছে। তারপরে 4 মাস পর একটা মেইন ট্রেলার, 2 মাস পর ছবি রিলিজ। এইভাবে করতো। তো আপনি যেটা তুফানের ব্যাপারে মন্তব্য করলেন, আমার একটা অবজারভেশন কি, মানে আমি যেহেতু অনেকেই সিমিলারিটিটা খুঁজে পেয়েছে বলিউডের এক মুভির সাথে, তো আমি একাধিক মুভির সাথে আচ্ছা একাধিক আমি জানছি ওই রিসেন্টটা যেটা পপুলার হয়েছে। অ্যান্ড আমি ওয়াজ কিউরিয়াস, আর রিলিজ হওয়ার পরেই রিসেন্টলি আমি চেক করতেছিলাম যে এটার আসলে প্লট কি, যে আসলে কি ওরা ওইটা থেকে কপি পেস্ট মারছে নাকি। তো তারা মার্কেটিং টার্গেটিং অনেক কিছু নিয়ে কথা বলতেছে সবখানেই, প্রত্যেকটা আর্টিকেলে। যদি মেজর টপ নিউজ পেপারেও যদি কথা বলেন, এতজন দর্শক গেছে, এত টাকা কামাইছে, 10 লাখ ভিউ,
তাদের একটা হুম গান হুম দিয়ে মানুষজন কভার করতেছে টিকটকে, এগুলো নিয়েও নিউজ হইতেছে। বাট আমি কিন্তু প্লট পাইছি ২-১ জায়গায় ম্যাক্সিমাম ৩ থেকে ৪ লাইনের মধ্যে। আচ্ছা মানে আচ্ছা প্লট নাই। তো এটা কি মনে হয় না যে আজকাল একটা মুভি রিলিজ হলে গিয়ে পুরোপুরিভাবে 99% মার্কেটিংই, সেই স্টোরিও হ্যাঁ, দরকার নাই। এটাই তো সত্যই তোমার যেমন তুমি যেটা বললা, এই আমি যেমন এই নিউজ দেখি নাই এখনো, আছে আই গেস কেউ না কেউ লিখছে আচ্ছা। যে সিনেমাটা আসলে কেমন, কোন ক্রিটিকের চোখে, কোন এক সমালোচকের চোখে বা একজন দর্শক একটা দেখে যে একটা প্রপার রিভিউ দিবে, সেরকম হচ্ছে এখনো দেখি নাই কোথাও। যে সিনেমার ভালো মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করবে সবাই, হচ্ছে যে সবকিছুই ফেসবুকে গেলেও একই জিনিস দেখা যাচ্ছে, ইউটিউবে গেলেও একই জিনিস, পত্রিকাতেও একই জিনিস, হ্যাঁ। টিভির বিনোদন সেগমেন্টেও সেম জিনিস, যে কতজন দর্শক গেছে, কি পরিমাণ টাকা আর্ন করতেছে ডেইলি, এইসব নিয়ে, বা কতগুলো সিনেমা হলে চলতেছে। এটা আমি আরো এটা তো ফার্দার ইয়েতে আরো একটু ফার্দার মানে হলিউড নিয়ে গল্প করবো। বাট আমার যেটা মনে হয়েছে যে কিছু কিছু ছেলে ছেলে আর কিছু কিছু সাংবাদিকরা যাইতেছে জাস্ট ওই রিয়াকশন ভিডিও একটা হুম হুম হুম, এটা বানাইতে। সত্য। রিয়াকশন ভিডিও তো, কারণ যাদের রিয়াকশন যত ভালো হয় তারা ভাইরাল হয়ে যায়। হ্যাঁ। তারাও কিন্তু মুভি নিয়ে কোনো কথা বলে না। যে কোনো মুভি দেখেই যে বলে কি, আরে ভাই কানতে কানতে মরে গেছি। এসব এসব বলতে মানে মুভির কোনো পার্ট নিয়ে কথা বলে না, যে শাকিব খানের এত কষ্ট ছিল যে শাকিব খান শেষে তুফান হয়ে যাচ্ছে। হুম মানে হুম তাকে মাইরে হালাইছে। দীপজল। হুম দীপজল হুম ছিল নাকি? আচ্ছা, যাই হোক, একজন মানে চঞ্চল চৌধুরী ভিলেন নাকি কেউ একজন ভিলেন, এনিওয়েজ ওইটাতে আমি না গেলাম। তো মানে একটা গেম প্লে সেট হয়ে গেছে। তারা যেই কাজটা, আমি জানি না বাংলাদেশেরটা কে চেঞ্জ করছে। কারণ আমি ইউএস এরটা যদি বলি, হলিউডেরটা যদি বলি, তাহলে ডিজনি হলে গিয়ে মানে তারা দে আর দ্য লেজেন্ড ফর মার্কেটিং। হুম হুম হুম। হ্যাঁ, যে ওরা তো অনেক টাকা খরচ করে এক একটা মুভির মার্কেটিং এর পেছনে, প্রচুর এ টাকা খরচ করে। হ্যাঁ, তারা তাদের তো একেকটা মুভি তারা আমার কাছে মনে হয় যে ১-২ দিনেও বানাইতে পারে একটা স্টেজেই। জাস্ট নড়াচড়া করলেই হয়। তো আমি যতগুলা ফ্যান আছে যারা ডিফেন্ড করছে যে ডিজনির মুভিগুলোর স্টোরি আসলেই ভালো, আমি তাদেরকে বলছি যে এই যে এই কাহিনীটা হইছে, বলতো এটা কোন অ্যাভেঞ্জার মুভি ছিল? তারা বলে যে এই অ্যাভেঞ্জার। আমি বলি হুম কি, হুম। না, এটা হলো গিয়ে লায়ন কিং এর কাহিনী। তো মানে আমার কাছে মনে হয় যে একটা স্ক্রিপ্ট নিয়ে ওইভাবে তারা আর কেয়ার করতেছে না। মানে মুভি ইন্ডাস্ট্রি মানে ক্রিয়েটিভিটির কথা বলতেছে না। আমি আবার দেখতেছিলাম যে স্কারলেট জোহানসন বলতেছে যে এআই ইজ হিয়ার টু টেক হার জব। সে নতুন চ্যাটজিপিটির যে লেটেস্ট আপডেট আসছে, সেটাতে দেখছে পুরোপুরিভাবে তার ভয়েস কপি করে হুম হুম, এআই। দেখছি এটা। হুম তো আমি বলতেছি, আপনারা যেসব কাহিনী মুভি-টুভি বানাইতেছেন, না আছে স্টোরি, না আছে কিছু। কোম্পানি পুরোপুরিভাবে মার্কেটিং করতেছে। সো ক্রিয়েটিভিটি ইজ গোনা ডাই এনিওয়েজ। হুম এআই হুম হুম। নিল নাকি আমাকে অন্য কেউ আরেকজন নিল স্কারলেট জোহানসন 2.0, এটা তো হচ্ছে না। তো আমি দেখছি যে বাংলাদেশে ২ জন আছে। এদের ব্যাপারে আপনি মনে হয় আমার থেকে ভালো বলতে পারবেন। কারণ একজনকে আমি রিসেন্টলি চিনি। ইকবাল। আচ্ছা, ইকবাল আর ইকবাল সাহেব, ঝন্টু হ্যাঁ সাহেব। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হুম হুম। তারা দেখি খুবই কমেন্ট করে। বাট তারা যে কি মুভি করছে, আদার দেন দ্যা, অফকোর্স আমি ওইটাও ব্যাপারটাও জানতাম না। ওই যে ফেরদৌসকে নিয়ে করছে। তারা তাদের প্রত্যেকটা কথা বলতেছে, তারা মুখ খুললেই ভাইরাল। হুম মুখ হুম হুম। খুললেই ভাইরাল। বাট এটাও কি এটা কি মার্কেটিং? এটার ব্যাপারে আপনার কি কমেন্ট? অবজারভেশনটা কি? মানে তারা এখন মুভি সেটা কি তো অবশ্যই বানাইতেছে তোমার সেটা কিন্তু আবার জানি না। তারা মুভির কিন্তু চাইতে এখন হচ্ছে বলে দিতেছে। মার্কেটিংটাই বড় যেহেতু, সো হুম, হুম। ওই যে তুমি একটু আগে বললা যে ইকবাল সাহেব এবং ঝন্টু সাহেব ওনাদের কথা, তো ওনারা যেমন আহ, ইকবাল সাহেব তো অনেকটাই আহ, মনে হয় সিনেমার প্রচারণার জন্য বিভিন্ন ধরনের আহ, কি বলে তোমার ভাইরাল ইস্যু ক্রিয়েট করে, তোমার হুম, সেটার প্রচারণা করা যায় কিভাবে সেটা হচ্ছে চেষ্টা করেন। তো এটা উনি পারপাসফুলি করেন, কারণ উনিও জানেন যে হচ্ছে সিনেমা নিয়ে কথা বলতে হলে এইভাবে কথা বলতে হবে, তাইলে হচ্ছে মানুষজনের কাছে পৌঁছাবে যে এই সিনেমা বেরোচ্ছে। মানুষজন দেখুক না দেখুক এটা ম্যাটার করে না এখন, এই ম্যাটার করে না, এটাও হচ্ছে মনে হয় একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে এখন মানুষজন অনেকেরই ধারণা যে সিনেমার মাধ্যমে হয়তো আহ, টাকা পয়সা এদিক সেদিক করা হয় অনেক ধরনের। তো
তো এই জন্য তুমি যখন একটা বলতেছো এটা 5 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছো, সেই সিনেমা হলে চলতেছে হয়তো 3 দিন 5 দিন বা 1 সপ্তাহে ধরলাম, হয়তো সর্বোচ্চ 20,000 বা 50,000 লোক দেখছে তোমার 5 কোটি টাকার একটা সিনেমা। তো তুমি ওটা পুরাটাই কি জাস্ট ইউটিউবে দেখানোর জন্য বা ওটিটি প্ল্যাটফর্ম বা টিভিতে দেখানোর জন্য ইনভেস্ট করতেছো? আহ, জানি না এটার পেছনে কি উদ্দেশ্য বা কি কার্যক্রম পরিচালিত হয় ভেতর দিয়ে, এটা পুরোপুরি জানা নাই। কিন্তু এই মার্কেটিং হচ্ছে সবাই একই ধরনের অনেকটা নোংরা মার্কেটিং করতেছে, যে হচ্ছে কিছু কিছু হয়তো ভালো ভালো কাজ কেউ করে, কিন্তু নোংরা মার্কেটিং মনে হয় মেজরিটি করতেছে এখন। রিসেন্টলি যেমন এই যে ঈদের ঠিক আগে আগেই আমি হ্যাঁ। তুফানের একটা ঘটনা হলো, ওইখানে প্রেস কনফারেন্সে শাকিব খানকে কোন একটা প্রশ্ন করা হয়েছে, তো উনি সেটা নিয়ে হচ্ছে একটা জটিলতা করলেন বা একটা একটু ঘুরায় পেঁচায় বিভিন্ন কথাবার্তা বলে একটা উত্তর দিলেন, যে উত্তরটা হচ্ছে ওই দিন 1 দিন 2 দিন হচ্ছে প্রায় পুরো ইন্টারনেট জুড়ে ওই ওই শাকিব খানের কথার রেসপন্সটাই সব জায়গায়, যে শাকিব খানের কি চমৎকার উত্তর। আহ, তুফান মুভির নায়ক, সুপারস্টার নাম্বার 1 কিং খান, হ্যাঁ। বাংলার বাদশাহ শাকিব খানের মানে চমৎকার জবাব, সাংবাদিককে ধুয়ে দিলেন, এই ধরনের কথা বলে। এটা কিন্তু তোমার হচ্ছে এই যে কন্ট্রোভার্সিটা, আমার যেমন সন্দেহ আছে আর কি, যে এই কন্ট্রোভার্সি আমার ধারণা তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবেই, যে এটা হচ্ছে স্ক্রিপ্টেড হওয়ার সম্ভাবনা খুবই হাই, যে ওই সাংবাদিকও নিজেদের ঘরানার সাংবাদিকই, তাকে বলে দেওয়া হয়েছে তুমি এই ধরনের প্রশ্ন করবা, এবং হয়তো শাকিব খানও জানতেন যে উনি কি উত্তর দিবেন, ওইটা আগেই গুছানো ছিল, উনি বলে দিয়েছেন। এটা পুরোপুরি ধারণা, আমি ভুল হইতে পারি বা এটা একেবারে এইভাবে এটার না ব্যাপারে হইতে পারে। আপনি ভুল না, এটা এরকম হ্যাঁ, হয়। তো এরকম একটা ঘটনা ঘটলো, এবং দেখো তারপরের দিনই হচ্ছে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী নায়িকা বুবলি, শাকিব আচ্ছা। খানের 2টা স্ত্রী আছে, তো হুম, দুজনের কারোর সাথেই থাকেন না, উনি এখন তৃতীয় বিয়ের চিন্তা ভাবনা করতেছেন। মাঝখানে একটু জাস্ট কিছু ফ্যাক্ট বললাম। তো ওকে। যাই হোক, ওনার দ্বিতীয় স্ত্রী হচ্ছে, তারও ইট ইজ একটা সিনেমা রেলেভেন্ট বের তো, হচ্ছে। মানে আপনার ফ্যাক্টটা কিন্তু এটা রেলেভেন্ট। হ্যাঁ, হ্যাঁ, শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি হচ্ছে, তারও একটা সিনেমা বের হচ্ছে এই বাড়িতে। তো সেও দেখলাম যে তারপর দিন কোন একটা সংবাদ সম্মেলনে তাকে একটা প্রশ্ন করা হয়েছে, যেটা হচ্ছে প্রশ্নটা কতটুকু খারাপ বা প্রশ্নটার মেরিট আছে কি নাই, মানুষজন বলছে যে এটা হচ্ছে বেসলেস প্রশ্ন, তাকে হচ্ছে বিভ্রান্ত, তাকে একটা ট্র্যাপে ফেলার জন্য করা হয়েছে বুবলিকে। কিন্তু আমার কাছে সেরকম মনে হয় না। প্রশ্ন করছে কিছু আগের, তার গত ঈদে যে সিনেমা বের হয়েছিল সেটা নিয়ে, যে ওই সিনেমা চালানোর জন্য নাকি মন্ত্রী এমপিদের ফোন দিয়ে সিনেমা হল মালিকদের বলা হয়েছে, এরকম কথা একটা তোলা হয়েছে। তো তার জন্য নায়িকা বুবলির যে এক্সপ্রেশন, উনি হচ্ছে একবারে সাংবাদিককে ডেকে বললেন যে এই আপনি সামনে আসেন, বলে যে আমি সামনে আসবো কেন, সাংবাদিক বলে। তো উনি বলতেছেন আপনাকে সবাই দেখুক, তো বলে যে আপনি এখানে আসেন, আসেন, আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। তো সাংবাদিকটা হেঁটে হেঁটে গেল মনে করো, তারপর বলছে আপনি সামনের দিকে ঘুরেন, সবাই আপনার চেহারাটা দেখবে। তো ও সাংবাদিক হচ্ছে এখন ভ্যাবাচ্যাকা খেয়ে আছে, সে সামনের দিকে ঘুরে আছে। তো ওইখানে উনি একটা সিন তৈরি করলেন, তারপর হচ্ছে তাকে বললেন যে আপনি যে আমার বিরুদ্ধে অভিযোগ তুললেন, আপনাকে হচ্ছে এখনই প্রমাণ দিতে হবে। সাংবাদিক বলতেছে আমার কাছে তো এখন প্রমাণ নাই, কিন্তু আপনি যে এই কথা বলেছেন বা এই ঘটনা ঘটেছে তার প্রমাণ এমনিতে আছে, আমরা জানি। তো সে হচ্ছে ওইখানে সাংবাদিককে বেসিক্যালি একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করলো, এবং এইটাও হচ্ছে সেদিন বা তার পর দিন আবার ভাইরাল হলো, এবং এই ঘটনাটাও ঘটছে ওই সিনেমা নিয়ে প্রেস কনফারেন্সে, যেটা আগের দিন তার হাজবেন্ডের সিনেমার প্রেস কনফারেন্স হয়েছে, পরের দিন তার সিনেমার প্রেস কনফারেন্সে হচ্ছে সেম ঘটনা, সে আরেকটা সাংবাদিককে সে ধরে এরকম বিব্রত করার চেষ্টা করলো, এবং সেটা নিয়ে অনেক নিউজ হলো যে নায়িকা বুবলি সাংবাদিককে ধুয়ে দিলেন, এই ধরনের যেটা হয় আর কি টাইটেল। তো সেটা এই যেমন 2টা ঘটনা পরপর 2 দিনই ঘটলো, এবং 2টাই সিনেমার প্রেস কনফারেন্সে, এবং 2জনেরই উদ্দেশ্য ছিল তাদের সিনেমার যে একটা প্রচারণা চালানো। সেটা হচ্ছে দ্বিতীয় দিনের ঘটনাটা আমি জানি না সাজানো কিনা, দ্বিতীয় দিনের ঘটনাটা সাজানো হইতে পারে, আবার একটা সত্য হওয়ার সম্ভাবনা আছে, যে সাংবাদিক আসলে ওই ধরনের একটা প্রশ্ন করে ফেলছে, নায়িকা বুবলি এরকম একটা তখন ভাবছে যে এটা একটা অপরচুনিটি টু ডু সামথিং। তো এটা হচ্ছে আর কি আমার অবজারভেশন, যে মার্কেটিং বাংলাদেশে কিভাবে করতেছে। একটা রিসেন্ট ঘটনায় আর কি বললাম, এই 2টা ঘটনা হচ্ছে চোখে পড়লো, 2টা ঘটনাতেই তারা দুজনে একইভাবে 2টা ডিফারেন্ট সিনেমার প্রচারণা চালানোর চেষ্টা করলো। ইউএসএ তে যেটা বলে না যে এনি পাবলিসিটি ইজ আ গুড পাবলিসিটি, নেগেটিভ অর পজিটিভ। তো
আমার কাছে মনে হয় যে একটা সার্টেন পার্সনের কথা বলবো, who I used to admire, মানে পছন্দ করতাম, আমি গুরু হুম মানতাম। সে হুম গত কয়েক বছর ধরে সে খুবই ভারতীয় মুভির এগেনস্টে চলে গেছে, অনেক কিছুই চলে আচ্ছা গেছে। আচ্ছা এবার মনে হয় নির্বাচন অনেক কিছুই করছে এফডিসিতে। তো উনি, ওনার কথা হচ্ছে কি যে ক্রিয়েটিভিটি, হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট ক্রিয়েটিভিটি। হুম হুম ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে যদি এসব আসে, এই আসে সে আসে। সে যে নিজেই একটা ফিল্ম করছে এই গত ১ বছরে, সে নিজেও মনে হয় হুম জানে না, বুঝছেন? তারা হলে গিয়ে এইসব কথাবাজি করার মানে, মানে কথা বিচ্ছা কেমনে ভিউ ফলোয়ার্স পাবে, ইয়া পাবে, ওই বিজনেসে চলে গেছে এখন সবাই। একটা গান হুম রিলিজ হুম করে হুম হইলেও, একটা ক্লিপ রিলিজ করে হইলেও তারা এটা নিয়ে কথা বলতে থাকে। তারা সেনসিটিভ কোনো বিষয় নিয়ে কথা বলে। তো মানুষজন ওইটাতেই কেয়ার করে। মুভি যে রিলিজ হইছে নাকি না হইছে এটার ব্যাপারেও কেউ কিছু জানে না। তো ওনার হুম হুম ওনার হুম। মুভিটার নাম ছিল বাংলার হারকিউলিস বা এরকম একটা কিছু। এটা রিলিজ আচ্ছা হইছে আচ্ছা, না, আমি খুঁজে বেড়াইছি, সুন্দর নাম। চারিদিকে খুঁজে বেড়াইছি। এরকম একটা বাংলার হারকিউলিস বা কিছু একটা, বা বাংলার টারজান মারজান একটা। না, টারজান তো আগে আছে। তো এট দ্য সেম টাইম আমার কাছে আমার প্রশ্ন হইতেছে, আমার কনসার্ন হইতেছে, কিন্তু তারা বলতেছে ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে হুম এরকম হুম হইলে। এই যে এরকম মেগা সুপার ব্লক সুপার হিট মুভি, তুফান, রাজকুমার, এগুলো বের হইলে হ্যাঁ হ্যাঁ বাকি ইন্ডাস্ট্রি পুরোটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু ঝন্টু আঙ্কেল, ইকবাল সাহেব, ওনারাও এগুলো বলেন। হুম হুম বাট এট দ্য সেম টাইম তারা 99% টাইমই হলে গিয়ে বিজি এগুলো নিয়ে কথা বলা। তারাও হলে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। ওই, পুরোপুরি। হ্যাঁ, পুরোপুরিভাবে তারা ওইভাবে পডকাস্টে যাইতেছে, বসে কমপ্লেইন করতেছে। তারা মুভিও বানায় না, কিছুই করে না। তাদের এন্টায়ার ফোকাস হলো গিয়া এগুলো নিয়ে কমপ্লেইন করা। আর ওই এটা কি তুমি তোমার আমাদের পডকাস্টের কথা বলছো? না, আমি ওইটা আমি তো শোনেন, আমার তো দুই যে একটা মুভি তো বাইর আমরা করতে হবে। আমি মুভি হ্যাঁ বাইর হ্যাঁ করে হ্যাঁ। নেই, দেন আই এম গোনা বি এট আ স্টেজ টু কমপ্লেইন অ্যাবাউট সিচুয়েশন, হ্যাঁ। বুঝছেন? মেবি আমার হলে গিয়া হইতে পারে আমি আমার রং রং ট্রেক নিছি আমরা দুইজনেই। আমাদের উচিত হলে হুম গিয়া হুম ক্যামেরা নিয়ে বাইর হয়ে যাওয়া, দুই একটা মুভি করে রেকর্ড করি, যেকোনো কিছু, গাছ-টাছ নড়তেছে, পাতা নড়ে, জল ভরে পাতা নড়ে, এগুলো একটা রেকর্ড করে রিলিজ করি। তারপরে থেকে আমরা হয়ে যাব পরিচালক টার্ন হুম কমেন্টেটর, হুম। বুঝছেন? এখানে যেমন তুমি এই যে এই হুম, কথাটাতে মনে পড়লো হ্যাঁ, যে সিনেমা এই যে বের হচ্ছে নামও জানি না আমরা অনেক সিনেমা, এবং তুমি রেগুলারই দেখবা যে টিভিতে বা পেপারে অনেকের কথা বলা হয় ছবি দিয়ে বা ইন্টারভিউ নেওয়া হচ্ছে যে চিত্রনায়িকা অমুক হুম, বা চিত্রনায়ক তমুক, বা মডেল অভিনেত্রী অমুক তমুক এরকম। তো এদের না কোনো কাজই দেখিনি, মানে কিছুই দেখিনি। এবং অথচ অনেক সময় আসে যে বলে যে হচ্ছে তার নাকি 7টা 8টা 10টা সিনেমা রিলিজ হয়েছে, 11 নাম্বার সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তখন আকাশ থেকে পড়ি অনেকটা। তো এটা মনে পড়লো হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটরের কথায়, যেটা বললো যে এখন বেসিক্যালি যারা প্রতিষ্ঠিত অভিনেতা হ্যাঁ, অভিনেত্রী ছিল বা পরিচালক বা মিউজিক ইন্ডাস্ট্রিতে জড়িত ছিল, সিনেমা ইন্ডাস্ট্রিতে, তারা এখন বেসিক্যালি এই যে মাঝে মাঝে একটা দুইটা সিনেমা করতেছে বা গান বের করতেছে, এটা জাস্ট হচ্ছে নিজের পরিচয়টাকে টিকায় রাখার জন্য। তাদের মূল কাজ হচ্ছে ওই যে বললা যেটা কন্টেন্ট ক্রিয়েট করা, এবং ওইখানেই হচ্ছে টাকা সম্ভবত আমার ধারণা। মানুষ ভাইরাল হইলে বা কন্টেন্ট ক্রিয়েটর তুমি হচ্ছে যদি রেগুলার আলোচনার অংশ থাকো, তাহলে মানুষ তোমাকে ডাকবে কথা বলার জন্য, এখানে সেখানে নিয়ে যাবে, তোমাকে বিভিন্ন ইভেন্টে ডাকবে, বিভিন্ন ধরনের পুরস্কার দিবে। আবার তুমি ভিডিওস ভিউ থেকে টাকা কামাইতে পারো। তো তার চেয়ে সিনেমাতে মনে হয় যে তারা এখন সিনেমা করে তার চেয়ে কম টাকা কামায়। তো ওই জন্য আমার ধারণা ওইটা হচ্ছে সিনেমাটা বা নাটকগুলা কিছুটা কিছুটা তারা করে, সেটাও খুবই নিম্নমানের অনেক ক্ষেত্রেই হয়। জাস্ট এটাকে জানা একটা প্রমাণ রাখার জন্য যে না আমি আসলে অভিনেতা, আমি হচ্ছে আসলে সিনেমা করি। এটা মনে হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটরটাই হচ্ছে তাদের এখন মেইন আইডেন্টিটি বা মেইন সোর্স অফ ইনকাম হয়ে দাঁড়াইছে আর কি। এটা এটাই তোমার হইতে কাছে পারে। কি মনে হয়? এক্সাক্টলি লাইক আমি এক মহিলার কথা বলবো। সেই মহিলার নাম হচ্ছে রুনা খান। তো হুম হুম উনি রিসেন্টলি ওনার কয়েকটা ছবি বের হইছে। ছবি দেখে বাংলাদেশের আস্তিক নাস্তিক সবাই পাগল হয়ে গেছে। কেউ প্রেজ করতেছে, কেউ হলে গিয়ে নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। তো হুম এনিওয়েজ আমি ওইগুলোতে যাব না, ওই ডিসকাশনে যাব না। তার হলে গিয়ে হাজার লাইক রিঅ্যাকশন ওইটাতে। লেট ইট বি অ্যাংরি রিঅ্যাকশন, লাভ রিঅ্যাকশন,
এনিওয়েজ আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। তো সে কি মুভি রিলিজ করছে গত 5 বছরে? কিছুই না। সে 15 বছরেও কি মুভি রিলিজ করছে সেটাও আমরা বলতে পারবো না। বাট বাইরের থেকে একজন যদি মানুষ আসে, সে যদি দেখে যে এটা একটা অ্যাক্ট্রেস, তার হুম কয়েকটা ছবিতে এআই জেনারেটেড ছবিতে প্রায় 1.5 মিলিয়ন লাইক আসছে, তারা মনে করবে যে এটা বলে টপ ক্লাস কোনো অ্যাক্ট্রেস হইতে পারে বাংলাদেশের। হুম 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 আচ্ছা, আমি জানি না, আমি পরে গিয়ে রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ, সে একটা মুভিতে ছিল যেটা চিনি। সেটা হলো গিয়ে ওই যে রাইসুল ইসলাম আসাদের লালন একটা মুভি বের হয়েছিল আচ্ছা আচ্ছা 2000 সামথিং এ, ওইটাতে সে ছিল। এছাড়া যে সে কি কি মুভিতে ছিল, নাটকে ছিল, আমি বলতে পারবো না, আপনি জানতে পারেন। বাট আমি ইন জেনারেল আইডিয়া আমি বলতেছি যে আমি জানি না এটা। বাট সে কিন্তু ভাইরাল। সে যেটাই করুক না কেন, সে কিভাবে শাড়ি পরছে না পরছে, সে কোখানে গেছে, কোনখানে খাইতে গেছে না গেছে, এগুলা এগুলা এগুলো কাজে দিতেছে। তো আমার কাছে কনফিউশন হয়েছে কি যে আমি আপনার সাথে সবসময় হলিউডটা নিয়ে কমপ্লেন করতাম, হলিউড ইন্ডাস্ট্রি, তারপরে মিউজিক ইন্ডাস্ট্রিটা নিয়ে সবসময় বলতাম যে এরা তো কি করে কিছুই বুঝি না, এরা হুম হুম এরা তো মার্কেটিং নিয়ে বিজি থাকে। But বাংলাদেশে কি হইতেছে? আমরা সেম আমরা বাংলাদেশে ভাইরাল, হচ্ছে মার্কেটিং অনুযায়ী আমরা একই ভাইরাল, রকমই হচ্ছে। একই হ্যাঁ রকম হ্যাঁ হচ্ছে। আপনি বলুন, অ্যাটলিস্ট ডিজনি তো সব স্টোরি সেম হইলেও মার্ভেলের একটা তো মুভি রিলিজ হইতেছে, হ্যাঁ হ্যাঁ তাই না? একজন আমাকে বলতেছে যে মার্ভেলের সে বড় ফ্যান। তো আমি বলি যে এটা অ্যাজ ইউজুয়াল লায়ন কিং টাইপের কোয়েশ্চেনই ছিল, যে সে কি অ্যাকুয়াম্যানটা দেখছে নাকি মার্ভেলের। অফকোর্স সে আচ্ছা দেখছে আচ্ছা মার্ভেলের অ্যাকুয়াম্যান, অনেক ভালো লাগে। যারা জানে তারা বুঝবে হোয়াট আই মিন বাই দ্যাট, ওকে, বুঝছেন? হ্যাঁ তো তো এরকম হয়ে গেছে। বা আমার কাছে বলতেছি যে এই যে অ্যাক্ট্রেস গুলো ভাইরাল হইতেছে, এই যে ঝন্টু আঙ্কেল, ইকবাল, এরা যে ভাইরাল হুম হুম হইতেছে, এরা আসলে কি করতেছে? ওই যে চেয়ারম্যান সাহেব যে এখন ইয়া হয়েছে, সভাপতি হয়েছে, সে তো হ্যাঁ ধুমায় ডিপজল ইন্ডাস্ট্রি প্রোটেক্ট করে। হ্যাঁ, আমার হুম লজ্জা হুম লাগে ওনার নাম বলতে, কারণ কি আই ইউজ টু অ্যাডমায়ার দিস গাই। তার ডায়ালগ বলেন, তার ফিল্মিং স্টাইল বলেন, আমি জোক হিসাবে কখনোই নেই নাই। এই যে দেখছেন, মানে তার কিন্তু একটা কিন্তু বলি, ইফ ইট ইজ ব্যাড, হ্যাঁ হ্যাঁ ইউনিক হওয়াটাও কিন্তু এক ধরনের ক্রিয়েটিভিটি। হ্যাঁ না এটা ট্রু এটা ট্রু এটা এটা না, আমি একমত যে হচ্ছে তোমার হ্যাঁ, হ্যাঁ একটা জিনিস একটা তুমি ভিলেন বা একটা খারাপ জিনিস হিসেবে দেখাচ্ছ সেটা হচ্ছে কি, তুমি যদি প্রপারলি ফুটায় তুলতে পারো সেটাই। তাহলে সেটা চমৎকার অবশ্যই। মানে দেয়ার ক্যান বি অনলি ওয়ান রজনীকান্ত। হুম বুঝছেন? That's why I used to admire this guy. সেও যে এরকম মানে চেঞ্জ হয়ে যাবে এটা আমি এক্সপেক্ট করি নাই। তো তাদের কোনো কিছু নাই। তারা সবাই করতেছে। তো আপনি, আমরা সব আ বাংলাদেশ নিয়ে কথা না বলি। আপনার তো তুমি বাইরে ডিপজলের কথা যেটা বলছিলা, হ্যাঁ, হ্যাঁ, ডিপজলের কথা বাংলাদেশের বলছিলা যেটা। দিকজনের তো বাদ দিই। সবাই বলবে যে আচ্ছা আচ্ছা হলিগা, ঠিক আছে। আমিও হলিগা কমেন্ট করা শুরু করছি। আমি নিজে কোনো কিছু ভিডিও-টিডিও পাবলিশ না করে আমি হলিগা ডিরেক্টরদের ইয়া করতেছি। তো লেটস টক অ্যাবাউট হলিউড। হলিউডে গত বছর সবাই কথা বলা শুরু করছে। বলেন তো কোনটা নিয়া? বারবেনহাইমার। ওপেনহাইমার আর বারবি, হ্যাঁ হোয়াট ওয়াজ দ্যাট? মানে আমাকে লজিক্যালি আমাকে বোঝানোর চেষ্টা করেন। কি ছিল এটা? জানি না, ২ টা আমি মুভি আগে অনেক কখনো টাকা এরকম কামাইছে। দেখি নাই। আমি আগে এরকম দেখি নাই কখনো আসলে, এই জন্য আমি বলতে পারবো না যে আসলে কি ছিল। মার্কেটিং ছিল এটা বুঝতে পারি, হুম। কিন্তু আগে কখনো এরকম দেখি নাই যে একবারে সারা পৃথিবীর মানুষ মিলা হচ্ছে এই এই ধরনের ওপেনহাইমার বারবি দুটা মুভি লয়ে একটা মানে একটা মার্কেটিং এজেন্সি মানুষজনকে বললো হ্যাঁ এই তোমরা হচ্ছে ওপেনহাইমার আর বারবি নিয়ে হচ্ছে হইচই করো এবং তোমরা ফাইট করো, তোমরা সবকিছু এদের মতো করে ফেলো। আমি ওইভাবেই দেখি আর কি। জানি না তুমি এখন ব্যাখ্যা করে যদি বলো ব্যাপারটা আসলে কি হয়েছে। মেইন কাহিনী শুরু হয়েছে যখন তাদের ট্রেলারটা যখন রিলিজ হয়েছে। ট্রেলারটা রিলিজ হওয়ার পর সাম আই ডিডন্ট বদার টু চেক। হ্যাঁ, আমি ছবি যখন রিলিজ হয়েছিল বারবির, যে ওই রায়ান গসলিং আর ওনার নামটা কি জানি, মহিলাটার, এনিওয়ে মহিলাটার এনিওয়েজ, তো তাদের পিকচার অনেক ভাইরাল হইতো। তো মার্গট রবি, মার্গো রবি। আমার রবি। Anyways, তো আমি জানতাম যে ওপেনহাইমারটা বাইরে হবে, বাট আই এম নট আ বিগ ফ্যান অফ
বায়োগ্রাফিক্যাল ফিকশন, তারা এরকম ভাবে দেখায় বায়োগ্রাফিটা যে মানুষজন আসলে বিশ্বাস করা শুরু করে, বুঝছেন? হুম ইভেন হুম দো সাম পার্ট ইজ ফিকশনাল, অনেক সময় হ্যাঁ ডিরেক্টররাও হ্যাঁ বলে দেয় যে 99%ই আসলে ফিকশনাল, যাতে হুম ভিউয়ার্স, হুম যাতে মানুষজন দেখে টাকা কিন্তু কামাতে পারে, মানুষজন তো অলরেডি হচ্ছে বিশ্বাস ওইটাই করে যে ফেলে। মানুষজন বিশ্বাস করে ফেলে যে হ্যাঁ হ্যাঁ, এটা একটা কিন্তু ডেঞ্জারাস জিনিস, ট্রু। এটা নিয়ে কোনো একদিন কথা বলবো না আমরা। তো তো কি হয়েছে, somehow people notice that টু মানে দুই প্রান্তের একটা মুভি, একটা হলো ওপেন হেমার, সেটার সাথে বারবি একই দিনে রিলিজ পাইতেছে। হুম হুম তাদের মার্কেটিং টিমরাও মনে হয় তারা এটা রিয়েলাইজ করে নেই, এই দুইটা বড় বড় কোম্পানির মানে প্রোডাকশন কোম্পানির মার্কেটিং, তারা রিয়েলাইজ যখন করছে তখন ঘুমায়া তারা টিকটক দেওয়া ইনিশিয়ালি এটা প্রচার করা শুরু করছিল, বারবেন আচ্ছা টাইপের আচ্ছা এই নামগুলো ভাইরাল হয়ে শুরু করছে, ট্রেন্ডিং হওয়া শুরু করছে। সো ছোটবেলায় যেটা যারা হলে কেউ যাদের ফ্যাসিনেশন আছে বারবি নিয়ে, আমি ওইভাবে কোনো মুভি কোনটা ভালো কোনটা খারাপ ওইটা তার চাইতেছি না। তো হুম হুম তারা যেটা বারবিটা দেখবে, তারা ডিসাইড করে রাখছিল যে তারা বারবি গ্রু আপ উইথ বারবি, বারবি মুভিটা দেখবে। তারা গিয়েও ওপেন হ্যামার মুভি দেখছে। ওপেন হ্যামার মুভি কত আচ্ছা ঘন্টা জানি, 7-8 ঘন্টার মধ্যে মনে হয়েছিল কি, মানে মাঝে মধ্যে এত স্লো হয়ে যায় মুভিটা যে আমার কাছে মনে হয়েছে 7-8 ঘন্টার মুভি, 7-8 ঘন্টা 3 ঘন্টার মতো মুভি। তারাও ওই মুভিটা দেখছে and they were disappointed। মানে মার্কেটিং টিমরা এখন এতই জিনিয়াস হয়ে গেছে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তারা তো টাকা বানাইতে আসছে। হুম হুম আসলে তারা তো লিখে চাইতেছে না যে আচ্ছা বারবি মুভিটা দেখা তারা জীবনের থেকে শিক্ষা নিক, ফেমিনিজম নিয়ে, উইমেন পাওয়ার নিয়ে, তারা ওইটাও চাচ্ছে না। তারা কয়টা বারবি সেল করলো, তো এই উসিলে হুম যদি হুম ওপেন হাইমারের 2টা টিকেটও সেল করে ফেলাইতে পারে তো আরো সুবিধা। তো এটা হলে কি আমার বারবেন হাইমারের অবজারভেশন। তো আচ্ছা আচ্ছা আন্ডারস্ট্যান্ডিং, অবজারভেশনের থেকে আন্ডারস্ট্যান্ডিং, এটা আমি বুঝছি। তো আপনি এটাই যে মার্কেটিং হ্যাঁ, এজেন্সি যেটা বললাম, হ্যাঁ, এরাই তো মেইন মেইন কাজটা জিনিসটা করতেছে এবং হয়ে গেছে হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ যে কোনো মুভিতে তুমি হচ্ছে যদি প্রপার মার্কেটিং করতে পারো, হ্যাঁ, মানুষজন আহ, মানে এখন জানি না, এটা অবশ্য আবার আরেকভাবেও বলা যায় যে সারা পৃথিবীর সবকিছুই তো এখন মার্কেটিং নির্ভর হচ্ছে। তুমি যে কোনো ধরনের বিজনেস বলো, সবাই তো মার্কেটিং এর উপর বেস করেই হচ্ছে আগাচ্ছে, এবং এখনকার মার্কেটিং স্ট্র্যাটেজি গুলাও খুব অ্যাগ্রেসিভ গ্লোবালি সবকিছুতেই। তো সিনেমা যারা বানাচ্ছে বা তার ক্রিয়েটিভ লোকজন হইলেও সিনেমাটা নিয়ে তো বিজনেস করতেছে একটা প্রোডাকশন হাউস, তারপর অন্যান্য কোম্পানিগুলা। তো তারা তো বেসিক্যালি এখানে আসে টাকা বানানোর জন্য। সো তারা চাচ্ছে বা তারা যখন দেখে যে তুমি এই ধরনের অ্যাগ্রেসিভ ভাইরাল মার্কেটিং করে তুমি বেশি টাকা টাকা পাইতেছে। কামাইতে পারো, সো দ্যাটস হোয়াট দে গো ফর। আচ্ছা, আর যারা ক্রিয়েটিভ লোকজন, হ্যাঁ, তারা হয়তো অনেক সময় তাদের কথা আহ, গুরুত্ব পায় না, যে হুম, আমি এইভাবে বানাইতে চাই, বা আমি হচ্ছে এই ধরনের একটা অথেন্টিসিটি রাখতে চাই, বা আমি এই ধরনের আহ, একটা কাজ আমি নেগেটিভ মার্কেটিং করব না, বা হচ্ছে হ্যাঁ, আনএথিক্যাল মার্কেটিং করব না। সেক্ষেত্রে হয়তো তাদের অনেক সময় কোনো কিছু বলার থাকে না। আই থিঙ্ক এটা একটা ব্যাপার হইতে পারে হয়তো, আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি লাইক রাইটাররা লিখে দিছে, হুম হুম দে হুম আর ডান উইথ, দে আর পেইড ফর। মুভি রিলিজ হুম হয়েছে, কত কোটি টাকা কামাইছে এটাও আসলে ম্যাটার করে না, রাইটারের যা লেখছে সেটার জন্য তারা টাকা পাইছে। আর মুভি বা টিভি শো যদি কথা বলি, যতবার দেখানো হবে সেটার একটা একটা ছোট পোর্শন হলেও যায় তাদের কাছে। তো ওইভাবে এগুলো আর ম্যাটার করে না, বাট শেমলেস মার্কেটিং সবসময় ছিল। শাহরুখ খান হলে গিয়া আম, এই মন্দিরে যাচ্ছে, এই মসজিদে যাচ্ছে, তারপর হলে গিয়া চার্চ অফ জিসাস ক্রাইস্ট লেটার ডে সেন্টস ইয়েতেও যাবে মুভি প্রচার করতে, এইরকম শেমলেস মার্কেটিং ছিল। বাট আমি যেটা মানে অবজার্ভ করি, যেহেতু আমি হলে স্ট্রাগল করতেছি রিসেন্ট ইয়ার্স এর ভালো কোনো মুভি পাইতে, ইফ ইউ নো সামথিং সাজেস্ট মি, লাইক আই রিয়েলি লাইক মার্ভেল মুভিজ। ইট ওয়াজ আ জোক, ডোন্ট সাজেস্ট মি মার্ভেল মুভিজ। তো আমি যেটা বলবো যে এখানে গিয়া যে মার্কেটিং এর ইয়েটা এত দূরে চলে গেছে যে ইস আর্টকে আর ভ্যালু দেওয়া হচ্ছে না, বুঝছেন? আর্ট ইজ লাইক এ টেস্ট। when you see a painting, আপনার আন্ডারস্ট্যান্ডিং মাইট বি ডিফারেন্ট ফ্রম মি। আমি পছন্দ না করতে পারি, আপনি এটা অ্যাডমায়ার করতে পারেন। কারো গান আপনার ভালো লাগে, আমার ওই গান নাও ভালো লাগতে পারে।
বাট যখন মার্কেটিং এটাতে এসে ঢুকে যায়, সেই ক্ষেত্রে ইট জাস্ট রুইনস দ্য আর্ট। মার্কেটিংটাই আর্ট হয়ে গেছে, বুঝছেন? এটাই মানে এটাই আমার হলো গিয়া পার্সোনাল অপিনিয়ন মানে এইসব ব্যাপারে। তো ইটস নট অনলি লিমিটেড উইদিন মুভিজ, টিভি শো বলেন। টিভি শো হলে কি ওইভাবে প্রচার হওয়া শুরু করে, একটা টিভি শো যদি ভাইরাল হয় নেটফ্লিক্সের, ও আচ্ছা এটাও কিন্তু শুধু মার্ভেলকে দোষ দিলে হবে না, নেটফ্লিক্সও সেম কাজ করে। তো হুম হুম মানে এক্সট্রিমলি মিডিওকার শো ওইটার কিছু ট্রেন্ড বাইর করে মানুষজন এটা কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে দেয় এটা নিয়ে। ওই they are able to sell subscription through it. Then হুম Coldplay যেমন কি ক্রিস্টোফার মার্টিনেজ যে Coldplay সিঙ্গার, অফকোর্স ইজ নট। আমি ক্লিয়ার করতেছি, মানুষজন আবার বিশ্বাস করবে যে আই থিঙ্ক তার নাম ক্রিস মার্টিনের নাম ক্রিস্টোফার মার্টিনেজ, ক্রিস্টোফার মার্টিন হতে পারে। অনেকে তার গান শুনেও নেই, তবুও গেছে। এটা আমি হুম। গ্যারান্টি দিয়ে বলবো যে তবুও গেছে, কারণ জিনিসটা এশিয়াতে এটা যখন আসছে এটা হ্যাঁ অনেক ভাইরাল হয়েছে, বুঝছেন? হুম হুম আপনি একটা একটা মাইলসের জ্বালা জ্বালা গান ছাইড়া দিয়া বলেন যে ওদিকে এটা কোল্ডপ্লে যখন বাংলাদেশে আসছিল তারা এই গানটা কভার করছিল, তাদের একটা গান। এটা মানে আমি বলতেছি এই জেনজি কালচারের পোলাপাইন, এটা অনেক বেশি পপুলার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ they are gonna believe it. হ্যাঁ হ্যাঁ। তো আমি এই হ্যাঁ একটু আগে যেটা বলছিলাম ওই ওই কথার প্রেক্ষিতে যদি আরেকটু অ্যাড করি যে এখনো কিন্তু আসলে ভালো সিনেমা ভালো টিভি শোজ তৈরি হচ্ছে সারা পৃথিবীতেই। তো আমরা ওই যে মার্কেটিংটাই হচ্ছে বড় ফ্যাক্টর, যে কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো জিনিসগুলো আমাদের সামনে আসতেছে না, আমরা হচ্ছে যেগুলো মার্কেটিং এর মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে শুধু সেগুলাই দেখতেছি। তুমি যদি আইএমডিবিতে গিয়ে রটেন টমেটোসে গিয়ে বা এই ধরনের কিছু সিনেমা নিয়ে যা আলোচনা হয় যেসব ওয়েবসাইট গুলোতে, এগুলোতে গিয়ে দেখো, দেখবে যে এখনো ভালো সিরিজ বেরোচ্ছে অনেক কিছু, কিন্তু আসতেছে না। কারণ ওই যে তোমাকে খুঁজে বের করতে হবে, যেহেতু তারা হচ্ছে এই মার্কেটিং এর জন্য অন্যদের সাথে এই ধরনের কম্পিটিশনে হয়তো যাচ্ছে না, বা কি কারণে জানি না, বা অন্যরা হয়তো বেশি মার্কেটিং করতেছে বলে তারা কম, তাদেরটা কম হয়ে যাচ্ছে, যেন তাদের চোখে পড়তেছে না। এটা একটা বড় কারণ মনে হয় যে ভালো জিনিস মানুষ এখন দেখতে পাচ্ছে না। তো এর মধ্যে কিন্তু রেগুলার আমি যেমন, তুমি একটু খুঁজে বের করলে আমিও যেমন খুঁজে বের করেই দেখি যে ভালো সিনেমা একটু রিভিউ পড়ে নেই, একটু দেখে নেই, তখন পাচ্ছি। মানে অনেক অনেক সিনেমাই আছে যেগুলো হয়তো মানুষজন মাঝে মাঝে অবাক হয়ে যায়, এত ভালো একটা সিনেমা অথচ এইটা হয়তো দেখতে আইএমডিবিতে দেখাচ্ছে যে হয়তো 5,000 রেটিং, বাট অন্য একটা ট্র্যাশ একেবারে সিনেমা, বা ট্র্যাশ আমি বলবো না, হয়তো কারো পছন্দ হয়েছে বা সে হয়তো যে মার্কেটিং এর কারণেই দেখছে সিনেমাটা, তো ওইটা দেখা যাচ্ছে যে খুবই দুর্বল একটা সিনেমা, এটা লক্ষ লক্ষ কোটি কোটি লোক সারা পৃথিবীতে দেখে ফেলছে। তো তখন অবাক লাগে যে আসলে ভালো জিনিস মানুষের কাছে পৌঁছাচ্ছে না। মার্কেটিং, এখানে যে মার্কেটিং এর কারণেই পৌঁছাচ্ছে না এটাও বলা যায় হয়তো, বা জানি না, তারা হয়তো ভালো জিনিস ক্রিয়েট করে ওই অন্যদের সাথে সমান মার্কেটিং করতে পারতেছে না বলে এটা পৌঁছাচ্ছে না। তুমি এখন যদি মনে করো শশাঙ্ক রিডেম্পশন বেরোয় সিনেমা হলে, কথার কথা, যেটা হচ্ছে আইএমডিবিতে নাম্বার 1 সিনেমা, এটা যদি আনলেস নেটফ্লিক্সে বেরোয় অথবা আনলেস হচ্ছে ওয়ান অফ দ্য টপ, মনে করো ডিজনির আর কোনো প্রজেক্ট নেই এই বছর, ডিজনি হচ্ছে এই বছর টার্গেট করছে তারা শশাঙ্ক রিডেম্পশন হচ্ছে তাদের এই বছরের মেইন মুভি, এইরকম কেস যদি না হয়, এই টাইপের মুভি হচ্ছে উইল নেভার মেক ইট। কি বলে, মানুষজন দেখবেও না, মানুষজনের কাছে পৌঁছাবেই না যে এই ধরনের সিনেমা বের হয়েছে। তখনও যে এই সিনেমাটা খুব যখন বের হয়েছে তখন খুব একটা পপুলার হয়েছে তাও না, এটা পরবর্তীতে গিয়ে অনেক বেশি পপুলার হয়েছে, বা তখন যখন মানুষজন দেখছে। বাট স্টিল আমার কাছে মনে হয় যে এই ধরনের সিনেমা এখনকার সময়ে মানুষ অনেকটাই জানেই না যে এই ধরনের সিনেমা বের হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে বেসিক্যালি আজকে তো অনেক কথা বললাম টুললাম, তোমার আর কিছু অ্যাড করার আছে বা কোনো ফাইনাল ক্লোজিং থটস এরকম কিছু আছে, কোনো কমেন্টস? দ্য ফাইনাল ক্লোজিং থটস যেটা আমি বলছি যে আর্ট ইজ আর্ট অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি মার্কেটিং ইজ মার্কেটিং, মানে দুইটাকে একসাথে করে মার্কেটিংটাকে আর্ট বানানোটা ইটস জাস্ট গোনা কিল আওয়ার ইন্ডাস্ট্রি। দ্যাটস হোয়াট আই এম ওয়ারিড কিন্তু অ্যাবাউট। মার্কেটিং না থাকলে তো আসলে দেখতেছি আমরা যে মার্কেটিং এর ফলে, তুমি মার্কেটিং না থাকলে পুরোপুরি তুমি অনেক দর্শকের কাছে পৌঁছাইতেও পারো না এখন, মানে এখনকার সময়টা এমন হয়ে গেছে। তো তোমাকে কিছুটা মার্কেটিং মনে হয় রাখতেও হয়, আমি থাকতেও জাস্ট হয়। একটা শর্ট একটা এক্সাম্পল দিই, উই আর গোনা কনক্লুড ইট। যেমন কোয়েন্টিন ট্যারান্টিনোর কোন একটা মুভি, আই থিংক ইট ওয়াজ
দ্য হেটফুল এইট যখন রিলিজ করতে যাবে তখন ডিজনি তাদের অন্য একটা পপুলার মুভি রিলিজ করবে। তো হেটফুল এইট যাতে টাকা না কামাইতে পারে, ডিজনি হুম। কিছু কিছু থিয়েটারকে আলটিমেটাম দিছে যে তোমরা যদি ওইটার শো টাইম যদি না কমায় না দাও, উই আর নট গোনা রিলিজ আচ্ছা, আমাদের আচ্ছা। মুভি। তো থিয়েটার চালাইতে হলে আপনার ডিজনি মুভি দেখাইতেই হবে। বাচ্চা বলা হুম, তো আর আর্টের তারা দেখবে। তো এরকম একটা ইভিল ট্যাকটিক্স হয়ে গেছে, বাংলাদেশেও হচ্ছে। বাংলাদেশেও লিগে সেদিন ২ মাস আগে দেখতেছিলাম থিয়েটার মাদ্রাসা হয়ে গেছে। মানুষজন প্রেজ করতেছিল। আই এম নট গোনা প্রেজ ইট বিকজ তারা সাস্টেইন করতে পারতেছে না। আর্ট অফ ফিল্ম মেকিং ইজ ডাইং। হুম, হুম। এটা রিয়ালাইজ করতে হবে। That's it. বাংলাদেশে এই যে যেটা বললাম, বাংলাদেশে এটা হচ্ছে রেগুলার যে তোমার আহ, কি যেন বললো লাস্টে, থিয়েটার বন্ধ হয়ে যাওয়া। না তার আগে যেটা বলছিলাম, সরি আমি ভুলে গেলাম মাত্রই। The art of filmmaking is dying. নাকি? না, যে সিনেমা হলে হচ্ছে আচ্ছা, হ্যাঁ। সিনেমা হলে ভালো মুভি ডিসাইড করে যে আরেকটা মুভি রাইট দিবে রাইট নাকি রাইট না। হ্যাঁ। এক্স্যাক্টলি সেম জিনিস হচ্ছে বাংলাদেশেও হচ্ছে হ্যাঁ। যে তোমার যাদের সিনেমাতে ইনভলভমেন্ট আছে লার্জেস্ট বড় আকারে, তারা যেমন কন্ট্রোল করে যে আমার সিনেমা যদি রিলিজ হয় তাহলে হচ্ছে অন্যদের সিনেমা এই হলে চালাইতে পারবে না। আবার হচ্ছে যে পরিচালকরা হচ্ছে বড় পরিচালক বা প্রযোজক, সে আবার তখন তার গ্রুপের সিনেমা হল মালিকদের বলে যে তোমরা শুধু আমার সিনেমাটাই চালাবা, অন্যটা চালাবা না। আবার সুপারস্টার নায়ক যারা আছে তাদের আবার কিছু সিনেমা হল মালিকদের একটা ঘরানা আছে, তাদের আবার বলে যে তোমরা শুধু আমার সিনেমায় চালাবা। এরকম সবাই যার যার অংশটা ভাগ করে নিচ্ছে, এইটাই হচ্ছে। That's right. তো আর একটা জিনিস এটা হচ্ছে জাস্ট কি, হ্যাঁ ভুলে গেলে হবে না যে তুফান আর রাজকুমারের অ্যাফিলিয়েটেড লোকজন যে আসলে কত পাওয়ারফুল। সেটা তো অবশ্যই। সেটাই। একইভাবে তোমার ওই যে জাজ মাল্টিমিডিয়া, তারাও যেমন খুবই পাওয়ারফুল বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে। তারপরে ইকবাল খান কেন্দ্রিক বা ইকবাল চৌধুরী, যাবো না, বাট তাদেরও একটা যেমন হচ্ছে রিসেন্ট একটা পাওয়ার শাকিব তৈরি হয়েছে। খানেরটার সাথে যার ইনভলভমেন্ট আছে তারা আসলে জাজও না, পাবে অবশ্যই না। অবশ্যই সেটা তো সেটাই, powerful। ওটাও মাথায় রাখতে হবে True. যে নট অনলি মার্কেটিং, যে অন্যভাবে দে আর ক্লিনিং দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। তো এনিওয়েজ, আমাদের আজকের এপিসোডটা উই আর ট্রাইং টু কিপ ইট শর্ট। তো এখানে কয়েকটা এক্সট্রা পয়েন্ট ছিল যেগুলো নিয়ে হোপফুলি ইন দ্য ফিউচার উই ক্যান মেক এন আনাদার আরেকটা পর্ব বানাইতে পারবো, পডকাস্টের এপিসোড বানাইতে পারবো। তো that will be all for today. So I am Ahmed and Mirza was with me on the Dishti podcast. Thank you for listening. Thank you.